कि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए। हम राजनीति को एक जरिया मानते हैं जिसके जरिए जनता की सेवा की जा सके, जिसके जरिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। मैं आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूं। वो बहुत शानदार चुनाव लड़े, बहुत मेहनत की, उन्होंने बहुत कुछ सहा। इस पूरे चुनाव के दौरान उन्होंने बहुत शानदार चुनाव लड़ा। इसके लिए मैं उन सबको, सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूं। नमस्कार। सबसे पहले तो मैं कालका जी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ जो उन्होंने मुझ पे भरोसा दिखाया। मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ जिन्होंने बाहुबल, गुंडागर्दी, मार पिटाई का सामना भी करते हुए जमीनी स्तर पे मेहनत करी और जनता तक पहुंचे। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। ये मैं अपनी सीट जीती हूँ, लेकिन ये जीत का समय नहीं है, ये जंग का समय ही है। जंग जारी रहेगी भारतीय जनता पार्टी के खिलाफ, उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ। आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी। ये जरूर एक सेटबैक है, लेकिन आम आदमी पार्टी का संघर्ष दिल्ली के लोगों के लिए, देश के लोगों के लिए कभी खत्म नहीं होगा। का जन्म ही भ्रष्टाचार के विरुद्ध हुए आंदोलन से हुआ हो, वही भ्रष्टाचार में लिप्त हो गई। ये देश की ऐसी पार्टी बनी जिसके मुख्यमंत्री, मंत्री भ्रष्टाचार के आरोप में जेल गए और ऊपर से अहंकार इतना कि जब दुनिया कोरोना से निपट रही थी तो ये आपदा वाले शीश महल बना रहे थे। कांग्रेस पर देश बिल्कुल भरोसा करने के लिए तैयार नहीं है। पिछली बार मैंने कहा था कि कांग्रेस एक परजीवी पार्टी बन चुकी है। ये खुद तो डूबती है, अपने साथियों को भी डुबोती है। कांग्रेस एक के बाद एक अपने सहयोगियों को खत्म कर रही है। दिग्दर्शনের গ্রাহক ও দর্শক বন্ধুরা, দিল্লি নির্বাচনের পর বিভিন্ন বড় বড় মিডিয়ার পক্ষ থেকে ভোট পরবর্তী সমীক্ষাতে আগের সমীক্ষা অনুযায়ী এগিয়ে রেখেছিল বিজেপিকে। কিন্তু আমরা বলেছিলাম ৬২ নয়, আপ ক্ষমতায় ফিরবে ৫০ আসনে। কিন্তু ফল ফলেছে একদম বিপরীত। বিজেপি বরং ৫০টি সিটের কাছাকাছি আসন পেল। খাতায় কলমে যদিও সেটা ৪৮। কিন্তু আমাদের সমীক্ষাটা ভুল হওয়ার কি কারণ? দীর্ঘ ২৭ বছর ক্ষমতার বাইরে থাকায় বিজেপির বিভিন্ন গোষ্ঠী চাইছিলেন ক্ষমতায় ফিরতে। বিজেপিও তাই পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ কোনো তুলে ধরেনি। এদিকে ইন্ডিয়া জোটের দুই শরিক নিজেদের অহংকারে আলাদা আলাদা হয়ে লড়ল আপ ও কংগ্রেস। সমীক্ষা বলছে ১৪টি আসনে কংগ্রেস ও ২টি মুসলিম আসনে মিম আপের অনেক ক্ষতি করেছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ৩৬, সেখানে অন্তত ১৫টি আসন পেত আপ যদি না ভোট ভাগাভাগি হতো। অর্থাৎ বর্তমানের ২২ ও আরও ১৫ মিলে ৩৭, সংখ্যাগরিষ্ঠতার থেকে অন্তত একটি আসন বেশি হতো। যেমন নয়াদিল্লির আসনটি কেজরিওয়াল হেরেছেন ৪,০৮৯ ভোটে। সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রাক্তন প্রয়াত শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ পেয়েছেন ৪,৫৬৮টি ভোট। জংপুরা কেন্দ্রে আপের মনীষ সিসোদিয়া ৬৭৫ ভোটে হেরেছেন। সেখানে কংগ্রেস তৃতীয় হয়েছে ৭,৩৪০ ভোট পেয়ে। আপের এমন ১৪টি আসনে হারের সর্বাধিক পার্থক্য ২৬,২৫১, সেখানে কংগ্রেস পেয়েছে ৩২,০২৮টি ভোট পেয়ে তৃতীয় স্থানে। আবার কংগ্রেস যেখানে ১১,০৪৮ ভোটে হেরেছে, সেই কস্তুরবাগনগরে আপ পেয়েছে ১৮,৬১৭ ভোট। এটিও আপ ছিল তৃতীয় আসনে।
তাহলে বোঝা যাচ্ছে প্রায় 14 থেকে 16টি আসনে কিন্তু আপ পরাজিত হয়েছে কংগ্রেসের সঙ্গে এবং মিমের সঙ্গে ভোট ভাগাভাগিতে। মিমের সঙ্গে ভোট ভাগাভাগি হয়েছে, তার ফলে মুসলিম ভোট 3টি জায়গায় ভাগ হয়ে গেছে, আপ, কংগ্রেস এবং মিম। তার ফায়দা তুলে জিতেছেন বিজেপি প্রার্থী। এমনই এক প্রার্থী মোহন সিং বিস্ত, তিনি মুস্তাফানগর থেকে জিতেছেন। মোদিজি সোমবার দুপুরে ডিনারের আমন্ত্রণে ফ্রান্সে গেলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এআই সামিটে অংশ নেবেন। তারপর ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ সেরে ফিরবেন 13ই ফেব্রুয়ারি। তারপর ঠিক হবে দিল্লির বিধানসভার নেতৃত্ব কে দেবেন। রবিবার প্রথমত ইস্তফা দিয়ে দিয়েছেন ঝাঁটা দলের জয়ী সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি। এবার হবেন তিনি বিরোধী নেত্রী। অনেকেই আশা করছেন কেজরিওয়ালকে যিনি পকেটে পুরলেন সেই জায়ান্ট কিলার বিজেপির পারভেজ বর্মাই হতে চলেছেন মুখ্যমন্ত্রী। অসম্ভব কিছু নয়। শুধু যে তিনি অরবিন্দকে হারিয়েছেন তাই নয়, দীর্ঘ 2 বছর ধরে অরবিন্দ বিরোধী আন্দোলনের প্রধান মুখ তো তিনিই ছিলেন। উঠে আসছে আরও দুজনের নাম। দিল্লি বিজেপির 2 প্রথম সভাপতি সতীশ উপাধ্যায় ও বিজেন্দ্র গুপ্তা। এই 3 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুরুষ মুখের মাঝে লুকিয়ে আছে একটি নারী মুখ, প্রয়াত বিজেপি নেত্রী ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের বিশিষ্ট মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ। দিল্লির বাঁশি কিন্তু তার হাতেও বাজতে পারে, দিগদর্শন তেমনটাই মনে করে। প্রধান কারণ 3টি। 1, দিল্লি বিজেপি প্রবল গোষ্ঠী কলহ। এই কলহ চেপে রাখতে গত রবিবার একটি দলীয় বৈঠক করেছে বিজেপি জয়ী প্রার্থীদের নিয়ে। দ্বিতীয়ত, সুষমা স্বরাজ ছিলেন দলের অপরিহার্য এক সৈনিক। প্রথমে লালকৃষ্ণ আদবানির স্নেহধন্য হলেও মোদি প্রধানমন্ত্রী হবার পর থেকে তিনি 180 ডিগ্রি ঘুরে মোদিপন্থী হয়ে যান। বাঁশুরি স্বরাজের মুখ্যমন্ত্রী হওয়ার যে সুযোগ অনেক বেশি, তারও কয়েকটি কারণ রয়েছে। দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রীর বিষয়ে একটা ইতিহাস আছে। এবারের নির্বাচনে প্রায় 74,000 মহিলা ভোট বেড়েছে। গত বিধানসভায় ছিলেন 8 জন মহিলা বিধায়ক, এবার জিতলেন মাত্র 5 জন, অর্থাৎ 70-এ 5, 10%-এরও কম। মোট প্রার্থী ছিলেন 699 জন, এর মধ্যে মহিলা প্রার্থী ছিলেন 96 জন। আপ ও বিজেপি দুদলই 9 জন করে প্রার্থী মনোনয়ন দেন। আপের 9 জনের মধ্যে জিতেছেন 1 জন, বিজেপির 9 জনের মধ্যে জিতেছেন 5 জন। অথচ 1993 থেকে নাকি এখন পর্যন্ত এই প্রথম দিল্লিতে মেয়েরা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। কংগ্রেসও মহিলা প্রার্থী দিয়েছিল 7 জন। মহিলা ভোটারের সংখ্যা প্রায় শতাংশের হিসেবে 60%। দিল্লিতে মোট মহিলা ভোটার ছিল 72,36,000, এবার ভোট দিয়েছেন 44,08,000। আপের আতিশি যেমন জিতেছেন 1,500 ভোটে, তেমনি বিজেপির নীলম পাহলওয়ান 3,521 ভোটে নজফগড় আসনে আপের পুরুষ প্রার্থী তরুণ কুমারকে হারিয়েছেন। শালিমার বাগে বিজেপির রেখা গুপ্ত, ওয়াজিপুরে পুনম শর্মা ও গ্রেটার কৈলাসে শিখা রায় জিতেছেন। সমীক্ষা বলছে 1993 সাল থেকে এখন পর্যন্ত 44 জন মহিলা নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি জিতেছেন 1998 সালে 9 জন। সামনের বছর পশ্চিমবঙ্গে ভোট বিজেপির পাখির চোখ। সেক্ষেত্রে 1 বছর দিল্লিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী করে তার সাফল্য তুলে ধরে এ রাজ্যে প্রচার চালানো যাবে। মহিলা সংরক্ষণের গাজর ঝুলিয়ে দিল্লিতে একজন মহিলা রাষ্ট্রপতি ও একজন মুখ্যমন্ত্রী মহিলাকে রেখে অন্য রাজ্যে বলা সহজ হবে আমরা তো নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী। বিজেপির 5 মহিলা প্রার্থী জিতলেও বাঁশুরি স্বরাজের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগটা যে বেশি, তার অন্যতম কারণ বংশকৌলিন্য। 2, বাঁশুরির মা সুষমা স্বরাজ। মন্ত্রী হয়েই তিনি মোদির প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলেন। কূটনৈতিক আন্তর্জাতিক সিদ্ধান্তে মোদিকে এক শক্ত ভিতে দাঁড় করিয়েছিলেন। তৃতীয়ত, বাঁশুরি একজন অক্সফোর্ডের ছাত্রী, সেখান থেকে ব্যারিস্টারি পাশ করেছেন। গত লোকসভা নির্বাচনে হেভিওয়েট আপ প্রার্থী সোমনাথ ভারতীকে প্রথম নির্বাচনে দাঁড়িয়েও 78,300 ভোটে হারিয়েছিলেন।
তাছাড়া চিত্তরঞ্জন পার্কের বাঙালি পাড়ায় বাঁশুড়ি স্বরাজের একটা শক্ত ভিত আছে, যা পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে বিজেপি কাজে লাগাতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, এই তালিকায় উঠে এসেছে আরও দুজনের নাম। সামনে বিহারে ভোট, তখন দিল্লিতে একজন বিহারি বাবু মনোজ তিওয়ারিকে যদি নির্বাচিত করা যায় মুখ্যমন্ত্রী পদে, তাহলে এই ভোজপুরির নায়ককে মুখ্যমন্ত্রী করে বিহারে আসন পেতে বিজেপির সুবিধে হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জায়গা পেতে বহুদিন ধরেই বিহার ছেড়ে দিল্লি প্রবাসী হয়েছেন মনোজ তিওয়ারি। এছাড়া উঠে এসেছে দলের বহুদিনের জয়ী প্রার্থী পবন শর্মার নাম। তিনি একজন দক্ষ প্রশাসক, তবে দক্ষ প্রশাসককে মন্ত্রী করে সংগঠন দুর্বল করার কাজ বিজেপি করবে বলে মনে হয় না। উঠে আসছে অমিত শাহ ঘনিষ্ঠ আশিস সুদের নাম, যিনি জনকপুরী থেকে জিতেছেন। জয়ের ব্যবধান সবচেয়ে বেশি, প্রায় ৬৯,০০০। আবার সংখ্যালঘু কেন্দ্রে মুস্তাফাবাদে ভোট কাটাকাটিতে জিতেছেন বিজেপির মোহন সিং বিস্ত। বিজেপির কোনো মুসলিম প্রার্থী এখানে ছিল না, সুতরাং মোহন সিং বিস্তকে যদি অন্য রাজ্যে বলার জন্য সুবিধে হয় যে মুসলিম ভোটে আমরা জয়ী প্রার্থীকেই মুখ্যমন্ত্রী বানালাম, সে অর্থে মোহনবাসী বাজাতে পারেন মোহন সিং বিস্ত। কিন্তু দিগদর্শনের অনুমান শিকে ছিড়বে বাঁশুড়ি স্বরাজের। দিল্লির বিধানসভা নির্বাচন সমাপ্ত, আপ বিদায় নিয়েছে। ঝাঁটা মেরে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে আপকে। বিজেপি জিতেছে। মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা। আমরা দিগদর্শনের তরফ থেকে অভিজ্ঞ প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে বোঝার চেষ্টা করব আপ পরাস্ত হবার পর বিজেপি কাকে মুখ্যমন্ত্রী পদে বসাবে দিল্লিতে। শুনুন সেই আলোচনাটি। হ্যালো, হ্যাঁ নমস্কার। শ্যামলেন্দু নমস্কার। আজকে আমরা আবার আপনাকে ফোনে নিলাম দিগদর্শন চ্যানেলে। তার কারণ হচ্ছে বহু প্রতীক্ষিত দিল্লির নির্বাচন নিয়ে মানুষ নানান রকম ভাবনায় ছিল যে বিজেপি এবার নতুন করে লোকসভায় জিতে আসার পর তার চোখের বালি ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ দিল্লি জয় হলো কিন্তু গলার কাছে খাচখাচ করবে দিল্লি বিধানসভা, এটা তো ঠিক মানায় না। তো যে কারণেই হোক অরবিন্দ বিদায় নিলেন, ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দিল বিজেপি। এবার বিজেপির ক্ষমতা দখল। আপনি প্রথমে আমাকে একটু বলুন যে এই পুরো ঘটনাক্রম দেখবার পর এই অরবিন্দের হেরে যাওয়াটা আপনি কিভাবে বিশ্লেষণ করেছেন? শোনো, আমি এটা জানতাম যে কেজরিওয়াল এবার জিততে পারছে না এবং ভরাডুবি হবে। ওই এক্সিট পোল করেছে, এক্সিট পোল সব এক্সিট পোলই মোটামুটি ভাবে মিলিয়েছে, কিন্তু এক্সিট পোলের আগেও আমার যা সোর্স আছে দিল্লি, বোম্বে, এইসব জায়গাতে যে সোর্স আছে, সেই সোর্স অনেকদিন ধরেই আমাকে বলছিল যে এবারে বিজেপি জিতে যাবে এবং কংগ্রেস কিছুই করতে পারবে না। কারণটা হলো কেজরিওয়ালের যে তো আন্না হাজারের প্রোডাক্ট, একটা কেজরিওয়াল সৎ ছিল, সৎ থেকে অসৎ এই যে জিনিসটা, এটা মানুষ মানতে চাইছে না। আর একটা জিনিস হচ্ছে ওখানে ও অদ্ভুত ব্যাপার, ওকে যখন জেলে ঢুকিয়ে দিল তখন ও দিল্লিতে যে সমস্ত সুযোগ সুবিধে, বিনা পয়সায় জল, বিনা পয়সায় ইলেকট্রিক, বিনা পয়সায় হাসপাতাল, বিনা পয়সায় স্কুল, এই যে জিনিসগুলো চালু করেছিল সেগুলো দুম করে বন্ধ করে দিল। তো তাহলে কি লোকে ভাববে যে কেজরিওয়ালকে? আরেকটা হচ্ছে কেজরিওয়াল, দেখুন প্রমাণ হতে অনেক সময় লাগে, কোর্টে তো প্রমাণ করতে গেলে আমি আগেও বলেছি দুরকম প্রমাণ লাগে, একটা হচ্ছে স্ট্রেট ডকুমেন্টারি প্রমাণ আর একটা হচ্ছে সার্কামস্টেন্সেস এভিডেন্স, এই দুটো লাগে। এবং ও সুপ্রিম কোর্টও এর আগে বলেছে যে হিয়ারিং এ যে মদের দোকান দেওয়া নিয়ে যে দুর্নীতি হয়েছে তা কাগজপত্রে প্রমাণ হয়েছে। কোথায় দিল্লি আর কোথায় তেলেঙ্গানা, আপনি ভাবুন, হায়দ্রাবাদ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়েকে এখানে সব মদের দোকানের লাইসেন্স তার কোম্পানিকে দিয়ে দিল, তার কোম্পানি এবার আবার সাবলেট করতে শুরু করলো। এই যে জিনিসগুলো, মানে দুর্নীতিটা যে জায়গায় চলে গেছে গোটা ভারতবর্ষে, সব পার্টি দুর্নীতিগ্রস্ত কম বেশি, কিন্তু রিজিওনাল পার্টি হিসেবে এটা আন্না হাজারাও বলেছে যে এটা আমি মেনে নিতে পারছি না
যে ওকে কেজরিওয়াল আমাদের সঙ্গে কাজ করেছিল, কেজরিওয়াল নিজেকে সতের প্রতীক বলে বর্ণনা করেছিল, এবং আমরাও জানি যে সেরকম কোনো কারাপশন করেনি। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, কারাপশন, যে নোটের হাতছানি, কারেন্সি নোটের হাতছানিকে এড়িয়ে থাকা, এই ভীষণ শক্ত কাজ। 10,000-এ যে লোকটা বিক্রি হচ্ছে না, সে লোকটা 10 লাখে হচ্ছে, যে লোকটা 10 লাখে বিক্রি হচ্ছে না, সে লোকটা 10 কোটিতে বিক্রি হচ্ছে। আর এ তো 100 কোটি টাকা। তোমার প্রথম কথা হচ্ছে, তুমি মদের দোকানটা প্রায়োরিটিতে চলে এলো, অন্যান্য কাজ ওরা অনেক ভালো কাজ করেছিল। ওরা এডুকেশনে, এই যে অতীশী যে আমেরিকাতে ছিল, এবং ও কিন্তু সত্যিকারে ভালো কাজ, ও অনেকগুলো জায়গায় স্কুল, স্বাস্থ্য ব্যাপার এসব। কিন্তু আপনি দেখুন যে একচেটিয়া সব হেরে গেছে, অতীশী শুধু জিতেছে মোটামুটি, আর বাকি লিডার যারা মনীষ সিসোদিয়া থেকে শুরু করে সব হেরে গেছে। এবার আপনি বলবেন নানা রকম যে কি করে বিজেপি জিতে। আরে কি করে বিজেপি জিতলো? ভোট নিয়ে তো কোনো অভিযোগ ওঠেনি, ভোটের আগে কোনো অভিযোগ ওঠেনি, পরেও ওঠেনি, কোনো মামলা হয়নি। দেখুন, পাবলিককে এত ধূর ভাবাটা ঠিক নয়। রাজনৈতিক দলগুলো পাবলিককে ভাবে এরা বোকা, আমরা যা বোঝাবো তাই বুঝবে, আমরা সরকারি টাকা অনুদান দিয়ে দেবো, দিলেই আমাদের সাথে না কেনা হয়, কেনা যায় না কাউকে, মানুষকে কেনা যাবে না। এইটাই মানুষের যে মানে ভেতরের যে চরিত্রটা, মানুষ সবসময় তুল্য মূল্য বিচার করে নেয়। একটা লোক আপনাকে প্রচুর খাওয়ালো বিয়ে বাড়িতে, কিন্তু সেই বিয়ে বাড়ির খাওয়া যে টাকাটা, সেই টাকাটা এসেছে একটা অসৎ পথে, এটি জানানি হয়ে যাবে। তো এখানে অরবিন্দ কেজরিওয়াল এবং এই আপ পার্টি যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা আমি অনেক আগে থেকেই জানি। আপনাকে আমার কাছে একটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে নির্বাচনে হেরে যাওয়া, আপনাকে বলি মনীষ সিসোদিয়া তিনি তার কেন্দ্রে, জনপুরা কেন্দ্র থেকে তিনি হেরেছেন মাত্র 675 ভোটে, তার 5 ডবল ভোট পেয়েছে কংগ্রেস। এরকম প্রায় 20টি আসন আছে যেখানে কংগ্রেস আপের ভোট কেটেছে, আবার 2-3টে এমন কেন্দ্র আছে আপ কংগ্রেসের ভোট কেটেছে। অর্থাৎ বিজেপি কিন্তু নেগেটিভ ভোটে, যদি আপনি 3টেকে পাশাপাশি রেখে হিসেব করেন, তাহলে কিন্তু শতাংশের হিসেবে বিজেপি আর আপ দলের পার্থক্য 2-3 শতাংশ, 2 শতাংশের মতো। তাহলে কি করে এই যে মানুষের ক্ষোভের কথা আপনি বললেন, আপনি যে পত্রিকায় কাজ করেছেন এতদিন, সেই এগিয়ে রাখে পত্রিকার 5টি পঞ্চবানের কথা বলেছে। একটা বলেছেন দান খয়রাতি, একটা বলেছে হিন্দু জোট যেটা বিজেপি করেছে, আরেকটা হচ্ছে সৎ মধ্যবিত্ত, যে তার আপের যেটা মানে চেহারা ছিল সেটাতে ফাটল ধরাতে পেরেছে, বুথে বুথে গিয়ে বস্তির ভোটকে সংগ্রহ করেছে, এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের অরবিন্দ কেজরিওয়াল যখন জেল থেকে ফিরে এলেন, হেমন্ত সোরেন যেমন এসে আবার মুখ্যমন্ত্রী হলেন, সেই জায়গাটা কিন্তু সাহসটা অরবিন্দ দেখালেন না, আতিশী থেকে গেলেন মুখ্যমন্ত্রী। এই প্রশ্নগুলো তুলে মানুষের মনকে একটুখানি নাড়া দিতে পেরেছে বিজেপি। এই যে কূটনৈতিক যে রাজনীতি চলে সেগুলোতে মানুষ সফল হয়েছে। তা আপনি এটাকে কি বলবেন? আপনি কেন, অনেকেই বলেন যে মানুষ অত বোকা নয়, কিন্তু আপনি যদি বিচার করে দেখেন তাহলে দেখবেন আমরা কিন্তু একটা মেকি গণতন্ত্রের মধ্যেই আছি। একটা নরম পানীয় কোম্পানি সে 5 রকম প্রোডাক্ট বাজারে ছেড়েছে, লাল, নীল, সাদা, হলদে, সবুজ। আপনাকে ঠিক 5টার মধ্যে থেকে একটা রং বেছে খেতে হবে, আর সেটাই কিন্তু ওই কর্পোরেট সেক্টরের ঘরে গিয়েই জমা হবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝালাম। আর আপনি যেটা বলছেন যে সততার প্রশ্নই যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গে কি করে এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, এত ইডি থাকা সত্ত্বেও, এত সিবিআই থাকা সত্ত্বেও এখানেতে ব্যাপক সাফল্য পাচ্ছে তৃণমূল? এটা একটু ছোট্ট করে যদি বলেন। আমি আপনাকে পশ্চিমবঙ্গটা নিয়ে প্রথম শুরু করছি উত্তরটা। দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু মূল ভোটটা, মানে ফ্যাক্টর অফ দা ভোট, সেটা হচ্ছে সংখ্যালঘু 33%,
এটা আমার হিসেবে আরেকটু এদিক ওদিক আছে। এই 33% ভোট নিয়ে অতীতে কংগ্রেস ভোটে নেমেছে, কংগ্রেস জিতেছে। পরে বামফ্রন্ট 77 থেকে জিতেছে 2006 পর্যন্ত। 6-এর পর থেকে 7 থেকে এই সংখ্যালঘু ভোট সরতে শুরু করলো। 8-এ হচ্ছে আপনার পঞ্চায়েত, 9-এ লোকসভা। মূল জিনিসটা এইটা লোকে বলে, কিন্তু বাকি যে 33-এর উল্টো দিকে যে 67% সেই ভোটটা কিন্তু এখানে বিরোধীরা সেখানে সেই চাঙ্ক ভোটে কিছু করতে পারছে না। বিজেপিও বিজেপি হিন্দু পার্টি হলেও, বিজেপি যতই বলুক যে আমরা হিন্দু নয়, কিন্তু বিজেপি হিন্দু পার্টি তকমা যে আরএসএস এর ইলেকশন যে নির্বাচনী ফ্রন্ট, সেখানে বিজেপি গোটা ভারতবর্ষে কোনো সংখ্যালঘু ভোট পায়ওনি, পাবেও না। সেই হিসেবে আগামী 26 সালেও এখানে তৃণমূল পার্টির কি হবে না হবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু যে পরিস্থিতি আজকে 2025-এ আছে, 26 সালে যে ভোট হবে সেই খুব একটা কিছু পরিবর্তন হবে না। অভিযোগ অনেক উঠবে, ভোট দিতে দিচ্ছে না, ও কাউন্টিং হল, অমুক তমুক, এসব হাবি যাবি অনেক কিছু উঠবে। এবার হচ্ছে কি দিল্লিতে যে ঘটনাটা, দেখুন আপনি বললেন, আমিও দেখে নিয়েছি, 2% গ্যাপে 48 আর 22 এসেছে, তার মানে প্রচুর সিট তফাৎ। তাই হয়, সব সময়তে তাই হয়। বিজেপি যে সেন্ট্রালে ক্ষমতায় এসেছে, যা ভোট পেয়ে ওই কত 36-37% ভোট পেয়ে এসেছে। বাকিরা যদি বিজেপির বিপক্ষ দল কংগ্রেস হয়ে থাকে, বিজেপির বিরোধী দল যদি আপনার আপ হয়ে থাকে, তাহলে তো কংগ্রেসের ভোটটা তো বিজেপিকে, কংগ্রেস আর আপের তো লড়াই হওয়ার কথা নয়। তাহলে ইন্ডিয়া জোট এই সমস্ত বাজে কথা বলে লাভটা কি আছে? কংগ্রেস যদি কংগ্রেসের শত্রু যদি বিজেপি হয়, আপের শত্রু যদি বিজেপি হয়, তাহলে তাদের তো একসঙ্গে A+B হোল স্কয়ারে থাকা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি কেন? আর একটা জিনিস জেনে রাখবেন, অল টাইম নেগেটিভ ভোটেই কিন্তু পরিবর্তন হয়। শাসক হেরে যায় অল টাইম নেগেটিভে, আর যারা জেতে তারাও নেগেটিভ ভোটে। ওই ভোট কাটাকাটিতেই হয়, এটা সর্বত্র, এটা আজকে নতুন কিছু নয়, সর্বত্রই। যেখানে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে ভোট কাটাকাটির যে গল্পটা, যে ঘটনাটা, সেইটা খুব নেগলিজেন্ট জায়গায় চলে এসেছে। কংগ্রেস আর লেফট একদম মার্জিনালে চলেছে। কংগ্রেস আর লেফট যদি এখানে একটা ভালো ভোট টানতো 10-15%, তাহলে এখানকার চেহারাটাও একটু অন্যরকম হতো। তারা কার ভোট কাটবে তার উপর নির্ভর করে। তারা যদি তৃণমূলের ভোট কাটে তাহলে তৃণমূলে লুজ করবে, তারা যদি বিজেপির ভোট কাটে তাহলে বিজেপি লুজ করবে। তার ফলে পশ্চিমবঙ্গেই ভোট হয়েছে। কিন্তু ওখানে হ্যাঁ, এটা তো হয়েছে যে ওখানে ভোট কাটাকাটির ফলে 20-22টা জায়গায় বিজেপি জিতেছে। আপনি মনীষ সিসোদিয়া বললেন, সবই ঠিক আছে, আমি তো বলছি, আমি তো এই ঘটনা ফ্যাক্ট, এটা তো ফ্যাক্ট। আপনাকে আমার একটা প্রশ্ন, আপনি যেটা বাংলার কথা বললেন একদম সঠিক কথা বললেন, যে 33 থেকে অনেক সময় 40% বলা হচ্ছে। এই যে সংখ্যালঘু ভোট, এই ভোট দেখা গেছে পুরোটা শিফট ছিল প্রথম অবস্থায় কংগ্রেসে, তারপর বামফ্রন্টে, তারপর ম্যাক্সিমাম মানে ধরা যেতে পারে প্রায় 90% ভোট কিন্তু ফেরত চলে এসছে তৃণমূলের ঘরে। পরে ফেরত আসেনি, তৃণমূলের কাছে তো এই ভোটটা ছিল না। কংগ্রেসের যে ভোটটা ছিল, এই ভোটটা যদি এখানে তৃণমূলের হাতে, তৃণমূলের দিকে ভোটটা এলো কখন? সাচার কমিটির রিপোর্টের পরে। হ্যাঁ, তো এই যে ভোটটা এলো, এখানকার যারা সংখ্যালঘু তারা বুঝে গেলেন যে আমাদের যদি সত্যি এখন কেউ বাঁচাতে পারে বা রক্ষা করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস, তাই তারা দিল। ঠিকই তো। কিন্তু দিল্লিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন সেখানে কেজরিওয়াল হেরেছেন 4089 ভোটে। সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ পেয়েছে 4568টা ভোট। আবার ওদিকে যদি আমরা চলে যাই, যে সর্বাধিক পার্থক্য আপের সঙ্গে যেটা কংগ্রেসের হয়েছে, মনে রাখতে হবে কংগ্রেস কিন্তু 3rd পজিশনে, সেখানে সর্বাধিক ভোট 26,251 ভোটে আপ হেরেছে, সেখানে কংগ্রেস একাই পেয়েছে 32,000-এর বেশি ভোট। এবং যিনি মনসিং বিস্ট যিনি জিতেছেন
একটি 11টা যে আসন রয়েছে দিল্লিতে মুসলিম প্রধান, তার একটিতে যে জিতেছেন, সেখানেও কিন্তু জিতেছেন কংগ্রেস, আপ এবং মিমের মধ্যে ভোট ভাগাভাগি। তো এই ভোট ভাগাভাগিতে ওখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তো জানে যে মিমকে ওরকম 2-4টে আসনে ভোট দিয়ে আমাদের দিল্লি থেকে আমাদের মুসলিমদের রক্ষা করতে পারবে না বিজেপির হাত থেকে, তাহলে আমাকে নয় আপ নয় কংগ্রেস, এই দুটো শাসক যে দল হতে পারে তাদের একজনকে বেছে নেওয়া। কিন্তু তাদের ভোটও দেখা গেল মিম, আপ আর কংগ্রেসে ভাগাভাগি হয়ে গেল। তাহলে ওখানকার মুসলিমরা আমাদের এখানকার মুসলিমদের যে স্বচ্ছ ধারণাটা রয়েছে সেই স্বচ্ছ ধারণাটা কি ওখানকার মুসলিমদের মধ্যে কাজ করেনি? হ্যাঁ, কাজ করেছে, ওখানে আরো বেশি করে কাজ করেছে। প্রথম জিনিসটা একটা ভাব দেখতে হবে, পশ্চিমবঙ্গে আপনার কংগ্রেস এবং লেফট তারা অ্যান্টি বিজেপি এবং তারা অতীতে মুসলিম সমর্থক ছিল, কিন্তু তারা এখন এতটাই নেগলিজেন্ট, মাইক্রোস্কোপিক হয়ে গেছে যে তাদের দিকে কোনো ভোটটাই সংখ্যালঘু থেকে যাচ্ছে না। 100% যে ভোটটা সংখ্যালঘু সেটা একসময় যারা কংগ্রেসে পেয়েছে 100%, তারপরে পেয়েছে লেফট, তারপরে পেয়েছে আপনার পেলো হচ্ছে তৃণমূল। কিন্তু ওখানে সিপিএম এবং কংগ্রেস আর বিজেপির ভেতরে সিপিএম আর কংগ্রেস মাইক্রোস্কোপিক হয়ে যাওয়ার ফলে এখানে ভোট, এখানে সরাসরি লড়াই হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি। কিন্তু দিল্লিতে 3টে শিবিরের ভেতরে ভোটটা, বিজেপি সেন্ট্রালে ক্ষমতায় আছে, বিজেপির দিকে একটা ভোট, আপের দিকে আপ দিল্লি প্রশাসনে আছে, আপের দিকে ভোট, আর কংগ্রেস একটা পার্টি, সে দিল্লি বেস পার্টি হয়ে গেছে এবং অন্যান্য জায়গায় সে মাইক্রোস্কোপিক হয়েছে। এইখানেতে দিল্লিতে কংগ্রেস ভোটটা বাড়াতে পেরেছে, যে সংখ্যালঘুদের একটা ভোট কংগ্রেসের দিকে গেছে, একটা ভোট ধরে রেখেছে আপ, আর একটা ভোট মিম। এখানে সংখ্যালঘুদের মধ্যে একটা অন্যরকম তাদের তারা খানিকটা মানে এটা তো মুসলিম দল, হায়দ্রাবাদে যে জিতে, হায়দ্রাবাদ শহরেতে পার্সেন্টেজে মুসলিম ভালো রকম আছে। তো এখন মিমকে যে জিতিয়েছে ওখানকার সংখ্যালঘুদের ভেতরে তারা দেখেছে যে আমাদের ভোটটা বিজেপিকে তো আমরা দেবো না। এবার কিছু মুসলিম হয়তো তারা ভাবছে যে আপকে দেবো না, কিছু মুসলিম কংগ্রেসের ওপর খাপ্পা আছে, তাই মিম ওখানে ভোট পেয়েছে। এই ঘটনাটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট 100% একদিকে, এবং বাংলাদেশে যেমন সংখ্যালঘু হিন্দুরা ওখানে আওয়ামী লীগকে 100% ভোট দিত, ওখানে মুসলিমরা অনেকে না, ওখানে অভিযোগ ছিল, গত নির্বাচনে অভিযোগ ছিল আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে বুথ দখল, বিরোধীদের আসতে না দেওয়া, এরকম হাজারো অভিযোগ ছিল বাংলাদেশ থেকে। আমিও যেসব সূত্রে খবর পেয়েছি, বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা মুখে প্রকাশ্যে খুব বেশি না বললেও হাসিনা এবং ভারতবর্ষের সম্পর্ক নিয়ে হাসিনাকে ভারতের দালাল হিসেবেই কিন্তু আমি অধিকাংশ মানে বাংলাদেশিদের কাছে শুনেছি। যারা ক্ষমতার কাছাকাছি নেই তাদের বাদ দিয়ে আমি সাধারণ মানুষের কথা বলছি। যাকে বাংলাদেশ প্রসঙ্গ বাদ দিই, আমি আবার ফিরে আসি দিল্লিতে। দেখুন, দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী হলেন আপের, সেটা আপনি প্রথমেই বলেছেন যে যেটা আন্না হাজারের প্রোডাক্ট। এখন এই আন্না হাজারের প্রোডাক্ট হয়েও কিন্তু খুব একটা লাভবান কিন্তু হওয়ার জায়গা আপের ছিল না। কেন, আন্না হাজারে যদি বলা যায় মহাত্মা গান্ধীর একটি বিকল্প, তাতেও আন্না হাজারে যে খুব সাকসেসফুল সেটা বলা যাবে না জনগণের সমর্থনের জায়গা থেকে। দ্বিতীয়ত যে কথাটা বলছি সেটা হচ্ছে, আমরা কিন্তু জানি যে ভালো লেখক হলেই ভালো সম্পাদক হয় না, ভালো আপনার গায়ক হলে ভালো সঙ্গীত পরিচালক হয় না, আবার ভালো অভিনেতা হলেও কিন্তু নায়ক হওয়া যায় না। এগুলো আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য একসঙ্গে থাকতে হবে। আজকে এই যে এই আপকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভারতবর্ষের রাজনৈতিক জায়গা থেকে যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণ, আনন্দ কুমার, এরা যে পরামর্শগুলো দিতেন, সেখানে হঠাৎ অরবিন্দর মনে হলো যে এদের আমার প্রয়োজন নেই, এরা আমার বড় বেশি সমালোচনা করছে, এদের সরিয়ে দিল। তারপর থেকেই কি আপের পতন শুরু হলো? এখন পতনের তো একটা কারণ থাকে, অহংকারী পতনের মূল কারণ সর্বত্র। এই অহংকার হয়ে গেলেই, কোথায় দাদা আমাদের অহংকার কি আমাদের প্রধানমন্ত্রীর নেই?
না না, প্রধানমন্ত্রীর অহংকার থাকলেও হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু অনেক মানে বিচার বিবেচনা করে চলেন। ভুল তো প্রধানমন্ত্রীর ভুল হয়, ভুল সকলেরই হয়, কিন্তু একটা ছোট্ট রাজ্য তার সঙ্গে পাঞ্জাব, এই দুটো মিলিয়ে আপকে তো সাপোর্ট করেছিল আম পাবলিক, এটা তো অস্বীকার করা কিছু নেই। কিন্তু তুমি একটা, তোমার যে সৎ ইমেজটা এমন ধাক্কা খেলো, সৎ ইমেজ, এটা তো দিল্লিতে কান পাতলেই দেখা যাচ্ছে সে বিরাট রাজপ্রাসাদ করছে। তুমি একটা সাধারণ কোয়ার্টারে থাকতে তোমার খারাপ দেখিয়েছিল, অসুবিধা তো ছিল না। তো সেইটাই বলছি, ওখানে উত্থানের কারণ কেজরিওয়াল, পতনের কারণও কেজরিওয়াল। আচ্ছা, আপনি এই যে কথাটা বলছেন যে দুর্নীতির ক্ষেত্রে তার দৈনন্দিন জীবন মধ্যবিত্ত, গলায় মাফলার পরতেন, তিনি ঠান্ডায় ভুগতেন, তারপর চিকিৎসায় সুস্থ হয়ে গেলেন, এখন আর সারা বছর তাকে মাফলার পরতে হয় না, শুধু সোয়েটার পরতেন, জ্যাকেট পরতেন, সেগুলো এখনো পরেন না যে তা নয়। মুশকিল হয়ে গেলে সেটা হচ্ছে শীষমহল, আর ওয়াগনের গাড়িটা ছিল তার বদলে একটা অন্য গাড়ি। তবে যদি এটাই দুর্নীতির কথা হয়ে থাকে যে উনি আর আম আদমি নন, তাহলে আপনি যদি অন্যান্য রাজ্যের দিকেও তাকান এবং সরাসরি যদি প্রধানমন্ত্রীর দিকে তাকান, তাহলে প্রধানমন্ত্রী যখন আরএসএস করতেন তখন তিনি কোন দামের জামা কাপড় পরতেন, কবার জামা কাপড় পাল্টাতেন, আর এখন তিনি কত দামের জামা কাপড় পরেন, কত পাল্টান, সেক্ষেত্রে তো মানুষের ওই পোশাক আশাক নিয়ে কথা হচ্ছে না। আমাদের যে খবর আছে, এক একটা স্যুট 10 লক্ষ টাকা, এমনকি তার কোট বিক্রি হয়েছে নিলামে গিয়ে প্রায় 3.5-4 কোটি টাকা দামে নিলামেতে গিয়ে তার বিক্রি হয়েছে। এমন কোট তৈরি করে নিয়ে আসা হচ্ছে যেখানে পুরো জামায় আপনার নরেন্দ্র মোদী নাম খোদাই করা থাকছে। এগুলো কি আরএসএস যখন করতেন তখন কি এই জামা কাপড় পরতেন? তিনি পরতেন না। না না, সে তো পড়বে না, সেটা তো পড়বে কি করে আপনার, এটা ঠিকই আছে আপনার বক্তব্যে। কিন্তু নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন, আদানিকে সাহায্য করেছেন। দেখুন, একটা কথা হচ্ছে, কংগ্রেসের সাহায্য নিয়ে বিল্ডাররা কিন্তু বড় হয়েছে। তখন বিল্ডাররা ছাড়া টাটারা সেইভাবে সরকারের কাছ থেকে সাহায্য নেয়নি, দরকার হয়নি। কিন্তু বিল্লাদের যে 20খানা এমপি বিল্লাদের থাকতো পার্লামেন্টে, বিল্লা লবি। এবং এই যে নরেন্দ্র মোদী নিয়ে কথা হয়, আমি বলছি নরেন্দ্র মোদী আরো চন্দ্রশেখরের মতো পাঞ্জাবি আর হাওয়াই ছুটি করে ঘুরতে পারতেন। আমাদের যে চন্দ্রশেখর তরুণ তুর্কি কংগ্রেসের, তিনি তার সফলতা ছিল, কিন্তু তিনিও প্রধানমন্ত্রী হয়েছিলেন একটা সার্টেন টাইমে, অল্প দিনের ভেতর ইরাক ইরানের যুদ্ধের সময়। তো আমার মনে হয় উনিও প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ জীবনযাপনটা সাধারণ জীবনযাপন বলতে উনি প্রাইম মিনিস্টার হাউসে থাকেন, ওখানে গভর্নমেন্টের কোয়ার্টারে খাওয়া দাওয়া, এমন কিছু একটা আহামরি খাওয়া দাওয়া, আর এই বয়সে আর কি খাওয়া দাওয়া করবে। কিন্তু এই যে লাইফস্টাইল, জামা কাপড়, অমুক তমুক, এটা আমার মনে হয় না করে, আমি জানি না এটা করে উনি কি দেখাতে চেয়েছেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নরেন্দ্র মোদী আরএসএস থেকে, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে তিনি আজকে দিল্লির কুর্সিতে যে চেপেছেন, উঠেছেন, সেটার পেছনে তার অবদান আছে, আরএসএস এর অবদান আছে। আরএসএস ওকে যে চুজ করেছিল যে এইটা, যে কিন্তু আমার মনে হয় আদানি আম্বানির কোনো অবদান নেই তাকে বেছে নেওয়া। দেখুন, আদানি, আমি জানি না, আদানিরা বেছে নেওয়াতেই তিনি প্রধানমন্ত্রী, এটা তো খুব সরলীকরণ। আদানি আম্বানিদের রেকমেন্ডেশনেই উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এইটা এইভাবে সরলীকরণ না করে, বরঞ্চ আরএসএস তাকে যে বাছাই করলো, নরেন্দ্র মোদী, ধরুন যদি বিজেপি আরো 20 বছর থাকে, নরেন্দ্র মোদীর যা বয়স, সেই বয়স থেকে আরো 20 বছর পর্যন্ত নরেন্দ্র মোদী যদি বিজেপি ক্ষমতায় আসে বা থাকে, নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী থাকবেন বা অন্য কাউকে প্রজেক্ট আরএসএস করবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। এখন আরএসএস যখন, ধরুন বিজেপি 14 সালে বিজেপির অল ইন্ডিয়া প্রজেক্ট করার মতন ভালো কেউ পায়নি, বা ভালো
কেউ ছিল না বা তারা খুঁজে পায়নি। না দাদা, এটা এটা আপনি যা বলছেন ঠিক আছে, আমি এটা কোনো অস্বীকার করছি না কথাটা, কিন্তু আপনাকে তো মাথায় রাখতে হবে একটা দল চালাতে গেলে RSS এর যে পয়সার খরচের যে জোগাড় তা দিয়ে যদি করতে পারতো, বিজেপি অনেক আগেই করতে পারতো যুক্ত জনতা সরকার ভেঙে যাবার পর। তাকে কিন্তু অপেক্ষা করতে হয়েছে। গুজরাটে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মোদী এসছেন, আদানি আম্বানি সুযোগ পেতে শুরু করেছেন। এটা হাজারো প্রমাণ রয়েছে যে ব্যবসায়িক বণিক গোষ্ঠী যখন না পাশে থাকে কোন রাজনৈতিক দলই সেখানে পৌঁছতে পারে না। যে মদের কথা যেটা বলছেন আপনি, মদের ক্ষেত্রেও আমি দেখছি যত টাকা আমাদের এখান থেকে রাজস্ব বিক্রি হয়, রাজস্ব জোগাড় হয়, বিশ্বের 1/3 বিক্রি কিন্তু আমাদের ভারতবর্ষে হয়। বছরে 66.3 কোটি লিটার বিক্রি হয় এখানেতে, এবং 4,45,00,000,000,000 টাকা ট্যাক্স বাবদ আদায় হয়েছে। সুতরাং আমি সংসদীয় রাজনীতিতে দল চালাবো এবং সেখানে সরকারে থাকবো, রাজস্ব না হলে পরে এই দান খয়রাতি গুলো দেবে কোথা থেকে? সেটা তো বারবারই এ কথা ওঠে, সেদিনেও কথায় উঠেছে যে একটা মানুষ কতবার ট্যাক্স দেবে। প্রথম কথা হচ্ছে সে যে আয় করছে, আয়কর ট্যাক্স দিচ্ছে। জিএসটি নিয়ে যে কথা হয়, এটা জেনে রাখা উচিত মানুষের। জিএসটি কিন্তু ব্যবসাদাররা দেয় না, জিএসটি দেয় সাধারণ মানুষ। এবং দেখা যাচ্ছে মধ্যবিত্তের প্রায় 60% বেশি মানুষ জিএসটি ট্যাক্স ভরছে। হ্যাঁ, জিএসটিটা তো সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটি যে নেওয়া হয়, সে তো প্রোডাক্ট যেটা বিক্রি হয়ে টেল এন্ডে আমরা আছি, আমরা তো কিনছি, আমরা জিএসটি সহ কিনছি। আর গভর্নমেন্ট ওই ব্যবসাদার যে মূল যার কাছ থেকে জিনিসটা আসছে তার কাছ থেকে জিএসটি নিচ্ছে। ওষুধের দোকানে যখন বিলটা, অন্যান্য জিনিসে তো অতটা বিল হয় না, ওষুধের দোকানে যখন বিল হয় তখন একটা প্যারাসিটামলে কত স্টেট জিএসটি, কত জিএসটি, সেন্ট্রাল জিএসটি লেখা থাকে, সমান সমান জিএসটি। একটা 100 টাকার ওষুধে তাহলে 16% জিএসটি হচ্ছে, 8 টাকা সেন্ট্রাল পাচ্ছে, 8 টাকা কে দিচ্ছে? আমি যখন ওষুধটা কিনছি তখন আমি পেমেন্ট করছি। এই পেমেন্টটা ওরা আগে থেকে পেমেন্ট করে দিয়েছে যে আমার এত জিএসটি হবে। সেইখানে আলটিমেটলি কি, যে স্যালারি পায় সে তার টিডিএস কেটে দিচ্ছে, তার ইনকাম ট্যাক্স কাটছে, যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবে আসে, যে ব্যবসা করছে তার তাহলে সাধারণ মানুষ কতবার ট্যাক্স দেবে? সে গাড়ি কিনলে রোড ট্যাক্স, মোটর সাইকেল কিনলে রোড ট্যাক্স। না, এবারে তাহলে কি যে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স মকুব করায় মধ্যবিত্তরা তো ঢেলে ভোট দিয়েছে দিল্লিতে বিজেপিকে। কিন্তু এই বুদ্ধিমান ভোটাররা কি ভেবে দেখেছে যে এটা আমরা কিভাবে ভাবের ঘরে চুরি করে কোথা থেকে টাকাটা আমরাই পকেট থেকে ভরে দিচ্ছি? তাহলে কি এটা বলবেন যে রাজনৈতিক সচেতনতা ভারতবর্ষে খুব বেড়ে যাচ্ছে? হ্যাঁ, রাজনৈতিক সচেতনতা যে বাড়ছে না এটাই বা আমরা মানুষকে বলবো। মানুষ কিন্তু মানুষ তো সরকার বদল করে দিচ্ছে। আজকে তেলেঙ্গানার যে ঘটনাটা, তেলেঙ্গানা একটা পৃথক রাজ্য হলো, কংগ্রেস থেকে ভেঙে গিয়ে সে আলাদা দল করলো, করে সে এমন একটা দেখালো যে আমি মাটির সঙ্গে আছি। তারপর দেখা গেল তার পরিবার থেকে আরম্ভ করে সমস্ত কয়েক বছর সে ভাগ হওয়ার পর ওই তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ, আর হায়দ্রাবাদ হারিয়ে চলে গেল, অন্ধ্রপ্রদেশ চলে গেল বাইরে। তো অন্ধ্রপ্রদেশ রাজধানী অন্য জায়গায় হচ্ছে। তো সামান্য কিছু বছর ক্ষমতায় থেকেই সে লুটপাট করে নিল এবং ওখানে সাধারণ মানুষ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। দেখুন, সাধারণ মানুষকে আমি বারবার বলি, সাধারণ মানুষকে এত বোকা ভাবার কিছু নেই। গাছের ফল পাকলে মাটিতে পড়বে, এমন কোনো বিজ্ঞান বেরোয়নি যে গাছের ফলটা কাঁচা থেকে পাকা পর্যন্ত, পচার আগে পর্যন্ত গাছই থাকবে, এরকম যে দুর্নীতির কথা বলছেন দাদা, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে সিপিএম এর কথা বলি, যারা ইলেকট্রাল বন্ডে টাকা নিল না, একমাত্র দল সিপিআই এবং সিপিএম, তাদের ভোট পার্সেন্টেজটা কত কমে যাচ্ছে দুর্নীতি না থাকাতে। বরঞ্চ যারা ইলেকট্রাল বন্ডের টাকা নিচ্ছে, বিনা স্বার্থে ব্যবসায়ীরা টাকাটা দেয়নি, তারা কিন্তু ভোট পার্সেন্টেজ বেশি পাচ্ছে। তাহলে দুর্নীতির সপক্ষেই দুটো জিনিস হচ্ছে, উন্নয়ন আর দুর্নীতি,
এই দুটো অঙ্গাঙ্গি, রসগোল্লা রস। সেটাই প্রথমত শোন, এটাই তো সিপিএম কে বা সিপিআই কে কেন দেবে? তারা তো ক্ষমতায় নেই, তারা তো কিছু দিতে পারবে না, রিটার্ন গিফট দিতে পারবে না। তারা কি ক্যাশব্যাক দিতে পারবে? তো এখন রিটার্ন গিফট যদি না দেয় তো তাকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করবে কেন? হ্যাঁ, কিছু লোককে করে নেমন্তন্ন, তার খাতির টাতির তাই। তো সিপিআইএম এবং সিপিআই তো ভারতবর্ষের রাজনীতিতে নন গ্রাটা হয়ে গেছে। ওই কেরলে আছে কিছুটা, কিন্তু নন গ্রাটা কেরলে। এবং কেরলের মানুষ অত্যন্ত সাবধানী এবং তারা বুদ্ধিমান, তাই তারা কেরলে, এবং কেরলে ভোট ভাগাভাগি হয়, নানা রকম হয়। ওখানে কংগ্রেসের রাহুল গান্ধী জিতেছে। রাহুল গান্ধী এখানে জিতেছে, সেটা কত পার্সেন্ট সংখ্যালঘু ভোট আপনি হিসেব করে দেখুন না। পুরোটাই সংখ্যালঘু ভোটের ওপর সেখানে হয়, এবং সংখ্যালঘু মানে ওখানে এক্সট্রিম হয় ওখানে। আচ্ছা, এবার এমনি সময় খুব সংক্ষেপ, এবার একটা মূল প্রশ্নে চলে আসি। সেটা হচ্ছে যে ভোটে তো জেতা হলো বিজেপির, এবার মুখ্যমন্ত্রী কে হবেন এটা আমাদের মাথা ব্যথা নয়, এটা বিজেপির মাথা ব্যথা। কিন্তু যেহেতু আমরা সাংবাদিকতার মধ্যে রয়েছি, সুতরাং আমাদের একটুখানি চিন্তা ভাবনা করে দেখতে হয় যে কাকে হতে পারে। যেমন অনেকগুলো নাম কিন্তু ভেসে আসছে। যেমন আপনার ভেসে আসছে, প্রথম কথা যদি বলি তাহলে পারভেজ বর্মা, যিনি নয়াদিল্লি কেন্দ্রে হারিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে। তারপর নাম আসছে বিজেন্দ্র গুপ্তা, যিনি ছাত্র যুব এবং আপনার রাজনীতি করেছেন, কাউন্সিলর হয়েছেন, 2013-তে অরবিন্দের কাছে হেরেছেন, আবার 2020-তে জিতেছেন। নাম আসছে মনোজ কুমার তেওয়ারির কথা, বিহারী বাবু। তিনি 2009 সমাজবাদী দলে হয়ে আদিত্যর কাছে হেরেছেন, তারপর চলে এসছেন বিজেপিতে এবং দিল্লিতেই একদম পাকাপাকি ভাবে থাকা শুরু করে দিয়েছেন। ওদিকে পাবন শর্মা, তার বিরুদ্ধে কোন রকম দুর্নীতির কথা নেই। ওদিকে এসে গেছে অমিত শাহের একজন কাছের লোক, তার নাম আশিস সুদ। আরেকটি নাম ভেসে উঠেছে, সেটা হচ্ছে একজন মহিলার নাম বাঁশরী স্বরাজ, যার বাবা রাজ্যপাল মিজোরামের প্রাক্তন ছিলেন, মিজোরামের প্রাক্তন রাজ্যপাল ছিলেন স্বরাজ কৌশল। আর হচ্ছে আপনার হরিয়ানার অ্যাডভোকেট জেনারেলও আপনার হয়েছিলেন এই বাঁশরী স্বরাজ। খুব কম বয়সের মধ্যে অক্সফোর্ডের মেয়ে এবং ঝকঝকে তকতকে মেয়ে একটি। আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে ওই আপনার আতিশির বিকল্পে একজন মহিলাকে, কেন মহিলা ভোট ৭৪,০০০ ভোট বেড়েছে, ঢালাও ভোট কিন্তু বিজেপির পক্ষে মহিলারাও দিয়েছেন। সেখানে কি এই বাঁশরীর সুযোগ কতটা, এবং আগামী দিনে বাঁশরীকে দাঁড় করিয়ে চিত্তরঞ্জন পার্কের বাঙালিদের সঙ্গে তার ভালো সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী পশ্চিমবাংলার রাজনীতিতে একজন মহিলা মুখ্যমন্ত্রীর পাশে ওরকম একজন নেত্রীকে নিয়ে এসে এখানে প্রচার চালানোর কাজটা হবে, এসব কি নানান রকম চিন্তা করে বাঁশরী স্বরাজের কি ৮ নম্বর হওয়ার জায়গা আছে? মানে তো ও তো সুষমা স্বরাজের মেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, সুষমা স্বরাজ তো খুবই ব্যক্তিত্বপূর্ণ এবং বুদ্ধিমতী রাজনীতিবিদ ছিলেন। কেন্দ্রে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট তিনি হ্যান্ডেল করেছেন। একটা নাম মনে হয় আপনি মিস করে গেলেন, ওখানে একজন পাঞ্জাবি জিতেছেন এবং পপুলার। আমি জানি না, দেখুন অনেক অঙ্ক কষে তো এই মুখ্যমন্ত্রী পদটা দেওয়া হয়, একদমই তাই। এইখানে সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী আপনার এগিয়ে থাকতে পারে। ওখানে অরবিন্দ কেজরিওয়ালকে যে ইয়ে করেছে সে জিততে পারে। ওখানে যে বিজেপির যে দিল্লির প্রেসিডেন্ট জিতেছে সেও হতে পারে। আবার আর একটা জিনিস হচ্ছে যে ওখানে যে পাঞ্জাব, ওখানে আপের আর একটা রাজ্য আছে না, হরিয়ানা না পাঞ্জাব? পাঞ্জাব। পাঞ্জাবের পাঞ্জাবিদের ভোট লাস্ট ইলেকশনেও বিজেপি কিন্তু ওখানে হেরে গেছে এইখানে। আর দিল্লিতে কিন্তু অনেক পাঞ্জাবি আছে। আমার, আর দেখুন আমি এটা জানি না, এটা আন্দাজের আমি বলছি যে আপনি যখন এতগুলো নাম বললেন, সুষমা স্বরাজের মেয়ে যথেষ্ট, এখানের পারভেজ আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার ধারণা আমি জানি না, বুঝতেও পারছি না এখনো পর্যন্ত যে এই যে পাঞ্জাবি ভদ্রলোক এর ভাগ্যে শিখে ছিড়বে কিনা, এবং কেন ছিড়বে শিখে, কেন তাকে বাছাই করা হবে, সে কিন্তু অনেকগুলো রাজনৈতিক কারণ
আছে সেটাও কিন্তু দিল্লির কাগজে বা মিডিয়াতে একটু আলোচনা হচ্ছে এটা। সেই জন্য আমি বলছি এটা কমপ্লিটলি বিজেপি একদম ইন্টারনাল পলিটিক্স। কাকে করবে করে ওরা অদূর ভবিষ্যতে আরো বেশি ছড়াতে পারবে কিনা, কেন ওখানে পাঞ্জাবটা দখল করতে পারলে অনেকটা সুবিধা হয়, তাই না? তো সেটা এখন আমি জানি না, কেন বলছে যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বদল হবে, হয়ে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হবে পাঞ্জাবে। হতে পারে ওখানে চেঞ্জ করে দিল, আবার 6 মাসের ভেতরে ভোট করলো, তাই না? তো এখন এইরকম একটা পরিস্থিতির ভেতরে কিন্তু মিডিয়াতেও যে নামগুলো এসেছে একসঙ্গে 5-6টা নাম, একটা দুটো নাম শর্ট লিস্টেড করে 1-2টো নাম 1 আর 2 আসেনি, 6খানা নাম। তো 6খানার ভেতরে কাকে করবে? নরেন্দ্র মোদী বাইরে যাচ্ছেন, উনি ফিরে আসা পর্যন্ত নাম ডিক্লেয়ার হবে কিনা জানি না, কিন্তু শপথ অনুষ্ঠান উনি ফিরে না আসা পর্যন্ত হবে না। নাম ডিক্লেয়ারও করা হচ্ছে না এখন, নাম ডিক্লেয়ার করা হচ্ছে না। এখন কদিন প্রত্যেকেরই প্রেশার বাড়িয়ে দেওয়া হলো, তাই না? সবাই ভাববে আমি হব এবং তাদের আপনার ব্যক্তিগত এই 6 জনের মধ্যে যদি আপনাকে ব্যক্তিগত একটা নাম্বার কাউকে দিতে বলি, তাহলে আপনি কাকে মনে করবেন? না, আমি কাউকেই নাম্বার দিতে চাইছি না, কারণ প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকে যোগ্য। এটা কোনো না, প্রত্যেকেরই হ্যালো আছে। দিল্লিতে হ্যালো আছে, কানালের সভাপতি হয়েছে বা কেজরিওয়ালকে হারিয়েছে, এটা তো জানি না। তো সেইখানেতে আমি বলতে পারবো না, এটা আমার কাছে কোনো খবর নেই। এটা আমি খবর যদি পাই, আমি যেমন কেজরিওয়াল হেরে যাবে বিজেপি জিতবে, এটা আমি ভোটের আগেই আমাকে বলেছিল, এবং যিনি বলেছিলেন তিনি যথেষ্ট অতীতে যেগুলো বলেছেন সেগুলো মিলেছে। তিনি পলিটিক্সের লোক নন, তিনি ফাইন্যান্সের লোক, তিনি কোম্পানি অ্যাফেয়ার্স দেখেন, বিভিন্ন কোম্পানি, সেখান থেকে তিনি যা খবর পান সেগুলো, বিরাট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো সেইটা তিনি বলেছেন। তো এখানে আমার কাছে কোনো খবর নেই, আপনার কাছে যদি খবর থাকে আপনি বলুন। না, আমার কাছে খবর কিছু নেই আলাদা, আপনি যেখানে আমিও সেই ফিমিরে, কিন্তু আমি এই 6 জনকে একটু চুলচেরা বিচার করলাম। চুলচেরা বিচারের মধ্যে আমার মনে হলো, কেন জানি না, যে এই বাসুরি স্বরাজকে আমি একটু 1 নম্বর জায়গায় রাখছি। কারণ সুষমা স্বরাজের মানে যে কি বলবো না থাকাটা, এটা কিন্তু বিজেপির জন্য খুব ক্ষতিকারক হয়েছে। অন্তত কূটনৈতিক জায়গাগুলো থেকে উনি কিন্তু মোদীকে খুব সাহায্য করেছিলেন। তার একটা পুরস্কার মেয়েকে দেওয়া হতে পারে, এবং মেয়ে যোগ্য মেয়ে, এমন কথা নয় যে শুধু পারিবারিক দেখে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না। মেয়েটি খুবই যোগ্য মেয়ে, এবং রীতিমতো ভাবে সে কিন্তু লড়েছে এই আপ দলের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে। ওখানে প্রচারে তো একদম প্রধান মুখ ছিল, এবং ঝকঝকে তকতকে শিক্ষিত মেয়ে, এবং রাজনীতির বিষয়টা বোঝে। আইনি উপদেষ্টা, অ্যাডভোকেট জেনারেল হিসেবে হরিয়ানা, দিল্লিতে কাজ করেছে। আমি 1 নম্বর জায়গায় রেখেছি, মানে জাস্ট এটা, আপনি এটাকে জাস্ট একটা গেম হিসেবে দেখতে পারেন। আমি বাসুরি স্বরাজকে 1 নম্বর জায়গায় রেখেছি। 2 নম্বর জায়গায় রেখেছি আমি যিনি হারালেন আমাদের অরবিন্দ কেজরিওয়ালকে, সেই পারভেজ বর্মাকে আমি 2 নম্বর জায়গায় রেখেছি। আর 3 নম্বর জায়গায় আমি একটা রাখছি, সেটা হচ্ছে যে সামনের বছর বিহারে ইলেকশন, সেখানে বিহারের বংশজাত আর কি, যাকে বিহারি বাবু বলা হয়, সেটা হচ্ছে ওখানকার ভোজপুরি নায়ক মনোজ কুমার তেওয়ারি। উনি 2014 সাল থেকে সাংসদ হয়েছেন, এবং তার একটা ভালো অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। ইয়ং একটি ছেলে, ঝকঝকে তকতকে, 50-এর মোটামুটি বয়স। তো এই বিহার ইলেকশনটাকে সামনে মাথায় রেখে যদি মনোজ তিওয়ারিকে দেওয়া হতে পারে, আমি এরকম ভাবে এই হিসেব, এই 3 জনের আমি পাচ্ছি। আমি ভুল হতে পারি। এটা কোনো ভুল ঠিকের নয়। আমরা যেটা আলোচনা করছি সেটা একটা আমাদের মন গড়াই আলোচনা, এবং মন গড়ার সঙ্গে কিছু তথ্য থাকছে। একবারই মন গড়া নয় যে আমি একে পছন্দ করি, ওরকম না। আপনি যেমন বিহারের ইলেকশনের জন্য আপনি মনোজ তিওয়ারির কথা আপনি বললেন, আচ্ছা, আপনার বাসুরির কথা বললেন, আপনি কেজরিওয়ালকে যে হারিয়েছে তার কথা বললেন, তাই না? এই যেমন 3টে কথা বললেন। এখন এইগুলো আমার কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। আমি যদি আমি এটা এখনো আর কালচার করিনি, আজকে কালকের ভেতরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করব, যে যদি কোনো খবর থাকে। আমার যে সোর্স আছে সে স্পেসিফিক ভাবে বলে, যদি তিনি খবর পান
তাহলে তিনি আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাকে জানিয়ে দেবো, তাহলে এটার উপরে আমরা এটা একটা অনুষ্ঠান হতে পারে। মানে আমার মনে হয় কি দাদা, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যারা হবেন সেটা মোটামুটি আজকে দুপুরবেলা মানে সোমবার দুপুরবেলা ফ্রান্সে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী এবং বিজেপির মুখ্যমন্ত্রী বলছি প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতৃত্ব মোটামুটি ঠিক করে নিয়েছেন, কিন্তু নামটা খালি ইনি করছেন না। তার কারণ হচ্ছে বিজেপির ভেতর বিরাট দিল্লিতে একটা গোষ্ঠী কলহ রয়েছে, যার জন্য নির্বাচনের দিন রাত্রিবেলা যারা জয়ী প্রার্থী তাদের ডেকে একটা মিটিং এ ঠিক করা হয়েছে যে তোমরা বাপু এই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কিন্তু কোনো গন্ডগোল করো না। হয়ে আছে তো সেটা ঠিকই আছে, একটা হুইপ তো দেওয়া উচিত, হুইপ দিয়েছি। এখন এটা অ্যাকচুয়ালি দুজন তো এখন চালাচ্ছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এবার অমিত শাহর কথা কতটা চলবে, আর নরেন্দ্র মোদী এককভাবেই কোনো নাম যদি বলে দেন তাহলে নরেন্দ্র মোদীর কথাটাই ফাইনাল হয়ে যাবে, তাই না? আর বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নয়ডার জায়গায় এর জায়গায় তো অন্য কেউ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হচ্ছে বলেও খবর বেরিয়েছে। হ্যাঁ, ওরা সেরকম কোনো ফ্যাক্টর নাই, ফ্যাক্টর দুটো, শাহ বনাম মোদী। শাহ বনামও হতে পারে, আচ্ছা ঠিক আছে, শাহ বনামটা বাদ দিচ্ছি, আমি শাহ এবং বলছি। এবং তারা ঠিক করবে, এবং 80% কেন 90% এবং 100%ও হতে পারে যে নরেন্দ্র মোদী যার নাম বলে দেবে আর সেখানে কেউ অপোজ করবে না। এবং নরেন্দ্র মোদী এই ব্যাপারে, নরেন্দ্র মোদী যদি অ্যানাউন্স করে, অ্যানাউন্স কে করবে আমি জানি না, অ্যানাউন্স হয়তো করতে পারে আপনার বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, যে তিনি অ্যানাউন্স করতে পারেন, কিন্তু মোদী এবং দুজনেই আলোচনা করে করবে। এটা তো আমার মনে হয় কয়েকদিন, 2-3 দিন মনে হয়, 48 ঘন্টা। কত 13 কি 13 তারিখে ফিরছেন উনি মোদী, এবং শপথ হবে হয়তো 15-18 হতে পারে, দেরিও হতে পারে, তাতেও চেষ্টা যায় না। তো এখন ইলেকশন তো হয়ে গেছে, তো জিতেও গেছে, অত কিছু না। তো তবে একটা জিনিস আবার আরেকটুখানি লাস্টে কমপ্লিট করার আগে বলছি, 2% হচ্ছে ব্যবধানটা কত হয়েছে আপনি ভাবুন খালি। হ্যাঁ, 2%-এ 22 আর 48, তাই তো। হ্যাঁ এইটাই বলছি, এইখানেই বলছি যে সুইং যখন করে তখন, এবং কংগ্রেসও ভালো ভোটও কিছু কিছু জায়গায় টেনেছে। তাহলে গণতন্ত্রের যে মূল কথা, যে ম্যাক্সিমাম মানুষ কাকে চাইছে আর মিনিমাম মানুষ কাকে চাইছে, এই যে সরলীকরণ, এটা কিন্তু গণতন্ত্রে কার্যকর হচ্ছে না। গণতন্ত্রে কার্যকর হচ্ছে অঙ্ক। হ্যাঁ, অঙ্কই তো, চিরকালই অঙ্ক। আপনাকে আমি বলছি দুটো ইলেকশনের খবর বলছি। উত্তরপ্রদেশে একবার মায়াবতী 28% ভোট পেয়ে ক্ষমতা পেয়েছিল, আর একবার মুলায়মরা 22% ভোট। তাহলে 22-এ ভোটটা কতটা কাটাকাটি হয়েছে ভাবুন। 22-এর উল্টো দিকে মেজরিটি ভোট, সেটা 4টে ভাগে ভাগ হয়ে গেছে, আর এখানে 28-এর উল্টো দিকেও ভোটটা 3 ভাগে বা 4 ভাগে ভাগ হয়ে গেছে। সময় কম হয়েছে। খালি রাতে একটাই কথা বলি, একটা গান খুব পপুলার ছিল, লোকগান, সেটা হচ্ছে কাঁচা পিরিত পাকতে দিল না। এটাকে যদি একটু ঘুরিয়ে নিয়ে বলি যে কাঁচা গণতন্ত্র পাকতে দিল না, সেটা কি খুব অন্যায় হবে? নয়, ভারতীয় গণতন্ত্র তো আর এখন কাঁচা বলা যাবে না, ভালোর দিকেই যাক আর খারাপের দিকেই যাক না। বয়স বৃদ্ধি মানে বোধ বৃদ্ধি তো নয়। এবার হচ্ছে আমি বলছি, পাকা কাঁচা পিরিত পাকা হতে দেবেন আপনি বলতে, পাকা 2 রকম আছে। একটা হচ্ছে সত্যিকারের গাছ পাকা, আর একটা হচ্ছে কার্বাইড দিয়ে দরকচা পাকা দেখবেন আপনি। ফল আমের দেখবেন 70% ভালো পাকা, আর একটা জায়গায় দরকচা হয়ে আছে। তো এখন ভারতবর্ষের গণতন্ত্র দরকচা না পুরো পাকা, এটা মানুষকেই বিচার করতে দিন। মানুষ তো মানুষের ভালো মন্দ বিচার করে। মানুষ যদি লোককে বাছাই না করে, যদি খারাপ লোককে বাছাই করে, যে প্রফুল্ল সেন ভারতবর্ষ পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করেছেন, সেই প্রফুল্ল সেন আরামবাগের গান্ধী বলা হতো যাকে, তিনিও আরামবাগে হেরেছিলেন, আরামবাগের লোক ভোট দেয়নি। ভোলা সেন সিদ্ধার্থ রায়ের মিনিস্ট্রিতে পূর্তমন্ত্রী ছিলেন, আজকে এখানে কেএমডিএ বলুন
হাওড়াতে স্টেশনের ওখানে সাবওয়ে বলুন, পাকা রাস্তা বলুন, পিডব্লিউডি, এবং তিনি ছিলেন ভাতার, বর্ধমানের গন্ডগ্রাম ভাতার ছিল, সেই ভাতারকে উনি শহরে পরিণত করেন। প্রচুর রাস্তা, প্রচুর কালভার্ট করেছিলেন। কিন্তু ভোলা সেন হেরে যাওয়ার পর ৭৭ সালে যখন হেরে গেলেন, তখন ভোলা সেন খুব দুঃখ করে প্রেস কনফারেন্সে মিডিয়াকে বলেছিলেন যে আমি যেসব রাস্তা করলাম, যেসব সাঁকো করলাম, কালভার্ট করলাম, সেখানে সব জায়গায় সিপিএম লিখে দিল সাদা চুন দিয়ে ভোলা সেনকে একটিও ভোট হয়। আপনি কি বলবেন? ভোলা সেন চোর ছিল? বলছি যে আপনার সম্পূর্ণ একমত হতে পারলাম না দুটোই, যে ভারতবর্ষের জনগণ নিচ থেকে ওপর পর্যন্ত সবাই রাজনৈতিক সচেতন। আর ২ নম্বর যেটা বলতে পারছি না দাদা, সেটা হচ্ছে গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেই গণতন্ত্র কিন্তু এক্সপেরিমেন্টের মধ্যেই থেকে গেছে। না হলে পরে আম্বেদকর সংবিধান পুড়িয়ে দেবো একথা ১৯৫৩ সালে বলতেন না আক্ষেপ করে। যাই হোক, আজকে দাদা সময় খুব সংক্ষিপ্ত। আমরা আজকের মতন এই অনুষ্ঠান এখানে শেষ করছি। অপেক্ষায় থাকছি ১৩ই ফেব্রুয়ারির জন্য। সেদিন মুখ্যমন্ত্রী পদে কাকে দিল্লিতে বসিয়ে আগামী দিনের যে লড়াই বিজেপির, সেই গুটিটা তারা সাজাবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, ১০-এর পাশে, দেশের সাথে।